ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করতে চাই। আমরা গত ক্লাসে ঝিল্লিবদ্ধ বা আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। আজকে আবরণী বিহীন বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করতে চাই। আবরণী বিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা আগেও বলেছিলাম, আবরণী বিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর উদাহরণ হচ্ছে রাবেয়া শেখ মহিলা মন্ত্রী, অর্থাৎ রাবেয়াতে হচ্ছে রাইবোজোম, শেখে হচ্ছে সেন্ট্রোজোম, আর হচ্ছে শেখে হচ্ছে সেন্ট্রোজোম, আর ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রীতে হচ্ছে ইন্টারন্যাশনালে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে মাইক্রোটিবিউল, মন্ত্রীতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই তিনটাকে একত্রে বলে কোষ কঙ্কাল। আবরণীবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আবরণীবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তিন ধরনের। আবরণীবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তিন ধরনের আমি বলেছিলাম। রাবেয়া শেখ মহিলা মন্ত্রী, রাবেয়াতে হচ্ছে রাইবোজোম, শেখে হচ্ছে সেন্ট্রোজোম, আর ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রীতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট। মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্টকে একত্রে বলে কোষ কঙ্কাল। তাহলে আমরা আজকে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করছি। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে কোষ কঙ্কাল নিয়ে কথা বলতে চাই। দেখো, গত ক্লাসে আলোচনা করেছিলাম পর্দা যুক্ত বা আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আজকে আলোচনা করছি ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেহেতু ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করছি, সুতরাং এখানে প্রতিটা সংজ্ঞার মধ্যে আমরা ঝিল্লিবিহীন শব্দটা ইউজ করব। প্রতিটার মধ্যে আমরা ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন এই শব্দটা আমরা প্রত্যেকটাই ইউজ করতে চাই। প্রত্যেকটাই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই শব্দটা ইউজ করতে চাই। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন এই শব্দটা প্রত্যেকটাই থাকা চাই। গতদিনের সংজ্ঞার একটা বেসিক ছিল ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। আজকের সংজ্ঞার বেসিক হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন। এবার কোষ কঙ্কালটা কি? কোষ কঙ্কালের সংজ্ঞায় আমরা যদি যাই, দেখতে পাবো এখানে লম্বা, মোটা, চিকন, অনেক হচ্ছে সুতার মতো বা দড়ির মতো অংশ। কোষ কঙ্কালটা কি জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে। কোষ কঙ্কালের চিত্রটা আমি আঁকার চেষ্টা করেছি। এটা নিউক্লিয়াস, এটা মাইটোকন্ড্রিয়া, এটা ক্লোরোপ্লাস্ট, এটা লাইসোজোম, এটা গোলজি বস্তু, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা রাইবোজোম। এখানে এই অঙ্গাণুগুলো ছাড়া দড়ির মতো বা সুতার মতো, প্রোটিনের দড়ি বা প্রোটিনের সুতার মতো যে অঙ্গাণুটা জালের মতো কোষের মধ্যে ছড়িয়ে আছে, এটাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। তাহলে লম্বা, মোটা, চিকন এরকম মিলিয়ে প্রোটিন নির্মিত, প্রোটিন নির্মিত দড়ি বা সুতা যা কোষের মধ্যে জালের মতো ছড়িয়ে আছে তাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। তাহলে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের সংজ্ঞাটা আমি বলছি। কোষের ভেতরে এরকম লম্বা, মোটা, চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, প্রোটিন নির্মিত দড়ির মতো এই বস্তু কোষের চারদিকে আমরা দেখতে পাচ্ছি একদম জালের মতো ছড়িয়ে আছে। জালের মতো ছড়ানো এই বস্তুগুলোকে বলা হচ্ছে ঝিল্লিবিহীন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের সংজ্ঞা মনোযোগ দিয়ে লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই জানলাম কোষ কঙ্কাল হচ্ছে লম্বা, মোটা, চিকন এরকম হতে পারে। তারপরে জানলাম প্রোটিন দ্বারা গঠিত, মানে প্রোটিনের দড়ি বা সুতার মতো। তারপরে জানলাম কোষের চারদিকে বলতে হচ্ছে কোষের ভিতরে চারদিকে জালের মতো ছড়িয়ে আছে, এবং এটা ঝিল্লিবিহীন একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের সংজ্ঞাটা কি দাঁড়ালো? লম্বা, মোটা, চিকন মিলিয়ে প্রোটিনের দ্বারা গঠিত অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে, এরকম ঝিল্লিবিহীন পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে। তাহলে সবাইকে অনুরোধ জানাচ্ছি বইতে 26 পৃষ্ঠা খুলে বসার জন্য। বইতে 26 পৃষ্ঠা খুলে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। বইতে 26 পৃষ্ঠা দেখতে পাচ্ছি
কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে, আমরা যদি কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকি তাহলেই কোষ কঙ্কালটাকে দেখতে পাবো। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমে আমরা কোষ কঙ্কাল গুলাকে দেখতে পাই। আমরা জানি এই অংশটা হচ্ছে গাছের কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরের স্তরটাকে বলে কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের ভিতরের স্তরটাকে বলে কোষ ঝিল্লি। তাহলে বাইরের স্তরটা কোষ প্রাচীর, ভিতরের স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি অতিক্রম করে যখনই আমরা ভিতরে ঢুকি, কোষ ঝিল্লি অতিক্রম করে যখনই আমরা ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে প্রথমে আমাদের নজরে আসে হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের এই দড়িগুলা। প্রথমে আমরা দেখতে পাই এই দড়ির মতো বস্তুগুলা। তাহলে বইয়ে 26 পৃষ্ঠার প্রথম লাইন, মনোযোগ দিতে অনুরোধ জানাচ্ছি। 26 পৃষ্ঠা বইয়ের প্রথম লাইন, 26 পৃষ্ঠা বইয়ের প্রথম লাইনে বলা হচ্ছে যে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমে কোষ কঙ্কাল নজরে আসবে। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কালটা নজরে আসবে। তাহলে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কালটাকে আমরা দেখতে পাই। তাহলে কোষের ভিতরে প্রথমেই যে বস্তুটা কোষ ঝিল্লি অতিক্রম করে ঢুকলে আমাদের চোখে আসে সেটা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। এবার কোষ ঝিল্লিটা হচ্ছে লম্বা মোটা, এই কোষ কঙ্কালটা হচ্ছে লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে দড়ির মতো ছড়িয়ে থাকে। তাহলে দেখো লম্বা মোটা চিকন মিলিয়ে এই দড়ির মতো বস্তুগুলা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। তারপরের লাইনটা হচ্ছে কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। দেখো বিভিন্ন জায়গা থেকে কোষটাকে আটকে রেখেছে বা ধরে রেখেছে হচ্ছে এই কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। মানে কোষের যে নির্দিষ্ট একটা সাইজ, কোষের যে নির্দিষ্ট একটা শেপ, এটা দিচ্ছে এই কোষ কঙ্কালের দড়িগুলো কোষটাকে ধরে রাখছে। মানে কোষটাকে পুরো ফিক্সড, এই কোষের আকৃতিটা যেরকম, এই ফিক্সড আকৃতি করার জন্য এই কোষ কঙ্কালটা কাজ করে। আমার বডির একটা নির্দিষ্ট শেপ দিয়েছে, যেরকম আমার ভিতরে কঙ্কাল, বডির একটা শেপ দিয়েছে, বডির ভিতরে কঙ্কাল, ঠিক একই রকম এই কোষের ভিতরে একটা শেপ দিয়েছে, কোষের ভিতরে কঙ্কাল। তাহলে কোষ কঙ্কাল কোষের ভিতরে নির্দিষ্ট একটা আকৃতি শেপ তৈরি করে, কোষের ভিতরে নির্দিষ্ট একটা আকৃতি বা শেপ তৈরি করে। তাহলে কোষের ভিতরে নির্দিষ্ট আকৃতি বা শেপ, কোষের ভিতরে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, কোষটাকে হচ্ছে নির্দিষ্টভাবে ধরে রাখে হচ্ছে কোষ কঙ্কাল। তোমরা নতুন বিল্ডিং এর ছাদ যদি দিতে দেখো, নতুন বিল্ডিং এর ছাদ দেওয়ার সময় অনেকগুলা বাঁশ দিয়ে ছাদটাকে ধরে রাখে, অনেকগুলা বাঁশ দিয়ে ছাদটাকে হচ্ছে ধরে রাখা হয়। তাহলে এভাবে যে ছাদটাকে ধরে রাখা হচ্ছে, এই বাঁশগুলাকে আমরা তুলনা করতে পারি কোষ কঙ্কালের সাথে, যেটা এই কোষটাকে বা হচ্ছে এই দেয়ালটাকে, ছাদের অংশটাকে ধরে রেখেছে। তাহলে কোষ কঙ্কাল কোষটাকে চারদিক থেকে ধরে রাখে। আমি এখানে লিখেছি কোষ কঙ্কাল হচ্ছে প্রোটিনের সুতা বা প্রোটিন নির্মিত একটা সুতা। কোষ কঙ্কাল হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি করা এই রকম জালের মতো বস্তু। কোষ কঙ্কালের প্রোটিন গুলোর নাম তোমরা বইতে 3 নম্বর লাইনে দেখতে পাবা। কোষ কঙ্কালে 3 নম্বর লাইনে দেখতে পাবা যে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দ্বারা কোষ কঙ্কালের এই তন্তু বা সুতাগুলা, কোষ কঙ্কালের এই তন্তু বা দড়ির মতো সুতাগুলা গঠিত। কোষ কঙ্কালের যে দড়ির মতো বস্তু, কোষ কঙ্কালের যে দড়ির মতো বস্তু, এই দড়ির মতো বস্তুগুলা, কোষ কঙ্কালের এই দড়ির মতো বস্তুগুলা, কোষ কঙ্কালের দড়ির মতো বস্তুগুলা প্রোটিন দ্বারা গঠিত। সেই প্রোটিনের সুতাগুলার নাম হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন। তাহলে কোষ কঙ্কাল কি প্রোটিন দ্বারা গঠিত? কোষ কঙ্কাল হতে পারে অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত, কোষ কঙ্কাল হতে পারে মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত, কোষ কঙ্কাল হতে পারে টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন প্রোটিন সম্পর্কে কিছুটা জানতে পারবা ইন্টারের ক্লাসগুলোতে। এখন এগুলো সম্পর্কে ডিটেইলস বলা হবে না। কোষ কঙ্কালে 3 ধরনের সুতা পাওয়া যায়। কোষ কঙ্কালে দড়ির মতো বা সুতার মতো বস্তু 3 ধরনের দড়ি বা সুতা পাওয়া যায়। কোনটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল, কোনটার নাম মাইক্রোফিলামেন্ট, কোনটার নাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে ডিটেইলস বলা এই লেভেলে সম্ভব নয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো সম্পর্কে ডিটেইলস জানতে পারবা ইন্টারের ক্লাসগুলো। কোষ কঙ্কালের 3টা জিনিস তোমাদের সকলকে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কোষ কঙ্কালের তোমরা বই থেকে প্রথমে হচ্ছে কোষ কঙ্কালের সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, সংজ্ঞার পরে হচ্ছে গঠন বা বৈশিষ্ট্য বই থেকে লিখতে হবে, তারপর হচ্ছে তার কাজ বা গুরুত্ব। তাহলে আসো কোষ কঙ্কাল নিয়ে কথা বলি।
কোষ কঙ্কালের সংজ্ঞা প্রথমে বললাম যে লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। এরকম পর্দাবিহীন বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। আবার বলবো, লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে এরকম পর্দাবিহীন অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের কোষ কঙ্কালের গঠন বলবো, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কোষ কঙ্কালের গঠন হচ্ছে কোষের ভিতরে, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমেই আমরা কোষ কঙ্কালটা দেখতে চাই। এটা হচ্ছে গঠন বা বৈশিষ্ট্য বলা চলে। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই আমরা যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে কোষ কঙ্কাল। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই আমরা কোষ কঙ্কাল দেখতে পাই। তারপর হচ্ছে তার গঠনে 2 নম্বর লাইন লেখা যায় লম্বা মোটা চিকন মিলিয়ে দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু। 3 নম্বর বৈশিষ্ট্য লেখা যায় জালের মতো কোষের ভিতরে ছড়িয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য লেখা যায় জালের মতো কোষের ভিতরে ছড়িয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য বলা যায় যে কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে বা আটকে রাখে। এটা কাজের মধ্যে আমরা দিব কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে বা আটকে রাখে। এবার কোষ কঙ্কালের আরেকটা কথা বলবো, গঠন বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা কথা লিখবো যে কোষ কঙ্কাল বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা গঠিত। যেমন অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন প্রোটিন দ্বারা কোষ কঙ্কালের তন্তুগুলো গঠিত হয়। তারপরে কোষ কঙ্কালের মধ্যে আমরা লিখবো যে কোষ কঙ্কালের প্রকারভেদ। কোষ কঙ্কাল 3 ধরনের, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তোমরা কোষ কঙ্কালের প্রকারভেদটা মনে রাখতে পারো ইন্টারন্যাশনাল মহিলা মঞ্চ দিয়ে। কোষ কঙ্কালের প্রকারভেদ মনে রাখতে পারো ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী। কোষ কঙ্কালের প্রকারভেদ মনে রাখতে পারো ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী দিয়ে। ইন্টারন্যাশনালে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, আর মন্ত্রীতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে কোষ কঙ্কালের প্রকারভেদ হচ্ছে ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী। ইন্টারন্যাশনালে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, আর মন্ত্রীতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে কোষ কঙ্কালের 4টা জিনিস বলবো, সংজ্ঞা, গঠন, কাজ, গুরুত্ব। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে কোষ কঙ্কালে বললাম লম্বা মোটা চিকন মিলিয়ে, সংজ্ঞা বলছি, লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য প্রোটিন নির্মিত দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে। এরকম ঝিল্লিবিহীন পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলা হয় কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। আবার বলছি, লম্বা মোটা চিকন মিলিয়ে দড়ির মতো প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু। লম্বা মোটা চিকন মিলিয়ে প্রোটিন নির্মিত অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। এরকম পর্দাবিহীন সাইটোপ্লাজমের অঙ্গাণুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কালের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বলবো যে কোষ ঝিল্লি অতিক্রম করে ভিতরে ঢুকলে প্রথমেই সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল দেখা যায়। কোষ ঝিল্লি অতিক্রম করে ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল দেখা যায়। 1 নম্বর গঠন। 2 নম্বর গঠন আমরা বলতে পারি লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু এখানে রয়েছে। 3 নম্বরে বলতে পারি যে এটা বিভিন্ন প্রোটিন নির্মিত সুতা বা দড়ি নিয়ে গঠিত। প্রোটিনের এই প্রোটিনগুলোর নাম হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, মায়োসিন প্রোটিন, টিউবুলিন প্রোটিন। এবার এটার কাজ বলতে পারি কোষটাকে ভেতর থেকে চারদিক থেকে ধরে রেখেছে, কোষটাকে ভেতর থেকে আটকে রেখেছে বা চারদিক থেকে ধরে রেখেছে হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। প্রকারভেদ লিখবো হচ্ছে কোষ কঙ্কাল 3 ধরনের, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কোষ কঙ্কাল নিয়ে আলোচনা করলাম। কোষ কঙ্কাল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কোষ কঙ্কাল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিক রাইবোজোমে যাব। কোষ কঙ্কাল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখানে তাসনিম রহমান রীতি কোশ্চেন করলো যে সাইটোস্কেলেটনের কারণে কি কোষ এক জায়গায় থাকে? সাইটোস্কেলেটনের কারণে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। সাইটোস্কেলেটনের কারণে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলা একটা জায়গায় সুন্দরভাবে
অবস্থান করে। কোষ কঙ্কাল সুতার মতো, কাজল কাজল আমি বারবার বলতেছি, কোষ কঙ্কাল হচ্ছে সুতার মতো বা দড়ির মতো, জেলির মতো হবে কেন? কোষ কঙ্কাল সুতা বা হচ্ছে তন্তুর মতো। কাজটা সুমাইয়া আক্তার বলছে কোষ কঙ্কালের কাজটা বলার জন্য। কোষ কঙ্কালের কাজটা হচ্ছে বইয়ের 3 নাম্বার লাইন। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। কোষ কঙ্কালের কাজ হচ্ছে কোষ কঙ্কালের 3 নাম্বার লাইন। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে আটকে রাখে বা ধরে রাখে। কোষ কঙ্কাল দ্বারা সকল অঙ্গাণুর সাথে সংযুক্ত থাকে, এটা শেখ হাবিব বলেছে, ঠিক আছে। কোষ কঙ্কালের সাহায্যে সকল অঙ্গাণুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে কথা। ফারদিন আহমেদ কোশ্চেন গুলো, সাইটোস্কেলেটনের দড়িগুলো ছিঁড়ে গেলে কোনো ক্ষতি হয় কিনা? না, দড়ি ছিঁড়ে গেলে কোনো সমস্যা হবে না। দড়ি ছিঁড়ে গেলে আবার দড়ি তৈরি হয়ে যায়। এখন আমরা রাইবোজোম নিয়ে আলোচনা করতে চাই। রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে। পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাকে রাইবোজোম বলে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমাদের কোষের মধ্যে রয়েছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। আমাদের কোষের মধ্যে রয়েছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। আমাদের কোষের মধ্যে রয়েছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলা, ধরো এই গোলগুলা যদি অ্যামাইনো অ্যাসিড হয়, অ্যামাইনো অ্যাসিড গুলা যুক্ত থাকে যে বন্ধন দ্বারা, সেই বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত থাকে যে বন্ধন দ্বারা, সেই বন্ধনগুলোকে বলা হয় পেপটাইড বন্ধন। অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত থাকে যে বন্ধন দ্বারা, সেই বন্ধনকে বলে পেপটাইড বন্ধন। এরকম পেপটাইড বন্ধন যদি অনেকগুলো থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি পলিপেপটাইড। এরকম পেপটাইড বন্ধন অনেকগুলো থাকলে তাকে আমরা বলতে পারি পলিপেপটাইড। আর পলিপেপটাইড গুলাকে যোগ করে প্রোটিন তৈরির কাজ করে হচ্ছে রাইবোজোম। পলিপেপটাইডের এরকম অনেক চেইন সংযুক্ত করে প্রোটিন তৈরি করে হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম নিয়ে কথা বলছি, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাইবোজোম প্রথমে অ্যামাইনো অ্যাসিড গুলাকে প্রোটিন তৈরির জন্য আমাদের কোষের অ্যামাইনো অ্যাসিড গুলাকে এনে জোড়া দেয়। অ্যামাইনো অ্যাসিড গুলাকে জোড়া দেয় যে বন্ধন দ্বারা, সেই বন্ধনকে বলে পেপটাইড বন্ধন। অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয় যে বন্ধন দ্বারা, সেই বন্ধনকে বলে পেপটাইড বন্ধন। অ্যামাইনো অ্যাসিড গুলো সংযুক্ত হয় যে বন্ধন দ্বারা, সেই বন্ধনকে বলে পেপটাইড বন্ধন। অনেকগুলো পেপটাইড যেখানে থাকে তখন সেটাকে বলে পলিপেপটাইড। এরকম পলিপেপটাইডের অসংখ্য চেইন যুক্ত করে প্রোটিন তৈরির কাজটা করে হচ্ছে রাইবোজোম। তাহলে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা আমি বলছি। প্রোটিন তৈরির প্রক্রিয়াটা প্রথমে বলতে হবে যে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া হয়, সংযুক্ত হয় যে বন্ধন দ্বারা, তাকে বলে পেপটাইড বন্ধন। অনেকগুলো পেপটাইড থাকলে তাকে আমরা বলি পলিপেপটাইড। আর এরকম অনেক পলিপেপটাইডের চেইন সংযুক্ত করে প্রোটিন তৈরির কাজটা করে রাইবোজোম। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সবুজ কালারের যে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইডের চেইন গুলাকে যুক্ত করছে রাইবোজোম পলিপেপটাইডের চেইন গুলাকে যুক্ত করছে এইভাবে প্রোটিন তৈরির জন্য। তাহলে এটা হচ্ছে রাইবোজোম যেটা পলিপেপটাইড চেইনগুলোকে সংযুক্ত করছে। তাহলে আমরা রাইবোজোম নিয়ে কথা বলছি। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইন সংযুক্ত করার মাধ্যমে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাকে রাইবোজোম বলে। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইডের চেইন সংযোজনের মাধ্যমে প্রোটিন তৈরিতে বা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তাকে রাইবোজোম বলে। তাহলে রাইবোজোমের প্রথমে আমরা দিলাম, রাইবোজোম থেকে বাড়ির কাজ করবা হচ্ছে প্রথমে দিবা তার অবস্থান, প্রথমে দিবা তার সংজ্ঞা, তারপরে দিবা অবস্থান, তারপরে তার কাজ বা গুরুত্ব। তাহলে আসো রাইবোজোমের কথাগুলো বলি। এখানে কোষ কঙ্কালের অবস্থান তোমরা লিখবা উদ্ভিদ প্রাণী উভয় জায়গাতেই থাকে। কোষ কঙ্কালের অবস্থান লিখবা উদ্ভিদ প্রাণী উভয় কোষেই কোষ কঙ্কাল পাওয়া যায়। কোষ কঙ্কালের অবস্থান লিখবা উদ্ভিদ প্রাণী উভয় স্থানেই কোষ কঙ্কাল পাওয়া যায়। আচ্ছা, রাইবোজোম নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে রাইবোজোমের সংজ্ঞা বললাম। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু
প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযুক্ত করার মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে তাকে রাইবোজোম বলে। এটা গেল রাইবোজোমের সংজ্ঞা। তারপর রাইবোজোমের অবস্থান, বইয়ের প্রথম লাইন দেখো, উদ্ভিদ প্রাণী উভয় কোষে রাইবোজোম পাওয়া যায়। উদ্ভিদ প্রাণী উভয় কোষেই অবস্থান হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় জায়গাতেই রাইবোজোম পাওয়া যায়। তারপর রাইবোজোমের কাজ শুরু হয়ে গেল। এক নাম্বার কাজ বইয়ের হচ্ছে প্রথম লাইন লেখা আছে, দ্বিতীয় লাইন লেখা আছে প্রধানত প্রোটিন তৈরিতে সাহায্য করে। রাইবোজোমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে। দুই নাম্বার লাইন, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযুক্ত করার মাধ্যমে প্রোটিন তৈরি করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযুক্ত করার মাধ্যমে প্রোটিন তৈরি করে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করব যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় যে বন্ধন দ্বারা তাকে বলি আমরা পেপটাইড বন্ধন। এরকম অনেকগুলো পেপটাইড থাকলে তাকে আমরা বলি পলিপেপটাইড। এরকম অনেকগুলো পেপটাইড থাকলে তখন তাকে আমরা বলি পলিপেপটাইড। এরকম পলিপেপটাইড চেইনগুলো জোড়া দিয়ে প্রোটিন তৈরির কাজটা করে। এভাবে পলিপেপটাইড চেইনগুলোকে জোড়া দিয়ে প্রোটিন তৈরির কাজটা করে রাইবোজোম। তাহলে পলিপেপটাইড চেইন সংযুক্ত করার কাজে অংশগ্রহণ করে রাইবোজোম। তারপর বইয়ের 4 নম্বর লাইনে দেয়া আছে, 3 নম্বর লাইনে দেয়া আছে, রাইবোজোমের 3 নম্বর লাইনে দেয়া আছে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। মানে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে রাইবোজোম। মানে প্রোটিন তৈরি করতে যত এনজাইম লাগবে সেই এনজাইমগুলা তৈরি করে দেয় রাইবোজোম। তাহলে কোষে প্রোটিন তৈরির জন্য যত এনজাইম প্রয়োজন সকল এনজাইম সরবরাহ করে রাইবোজোম। প্রোটিন তৈরির জন্য যে এনজাইমগুলো সরবরাহ করে সেটা কোষের মধ্যে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। প্রাণ রাসায়নিক মানে হচ্ছে কোষের ভিতরে যত ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলা, প্রাণ রাসায়নিক মানে হচ্ছে বায়োকেমিক্যাল, মানে কোষের ভিতরে জীবকোষের ভিতরে যত বিক্রিয়া আছে সকল বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় রাইবোজোমের ভিতরে থাকা এই রাইবোজোম থেকে নিঃসৃত হওয়া এই এনজাইম বা উৎসেচকগুলো। তাহলে রাইবোজোম নিয়ে সহজ কিছু কথা বলবো। রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু যেটা পলিপেপটাইড চেইন জোড়া দেওয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করে, তাকে রাইবোজোম বলে। পলিপেপটাইড চেইন যারা বোঝো না তাদের জন্য শেষবারের মতো বলছি, অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া হয়ে প্রোটিন তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড গুলোকে যুক্ত করে প্রোটিন তৈরি করা হবে। অ্যামাইনো অ্যাসিড যুক্ত করা হয় যে বন্ধন দ্বারা তাকে বলে পেপটাইড বন্ধন। এরকম অনেকগুলো পেপটাইড থাকলে তখন তাকে বলে পলিপেপটাইড। পলিপেপটাইড চেইন জোড়া দেওয়ার মাধ্যমে তৈরি করা হয় প্রোটিন। পলিপেপটাইড চেইন গুলোকে জোড়া দেওয়ার মাধ্যমে তৈরি করা হয় প্রোটিন। তাহলে প্রোটিনের সংজ্ঞা বলছি, রাইবোজোমের সংজ্ঞা বলছি, ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইন সংযুক্ত করার মাধ্যমে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে তাকে রাইবোজোম বলে। এবার রাইবোজোমের অবস্থান লিখবা হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় জায়গাতেই পাওয়া যায়। কোষ কঙ্কালে উদ্ভিদ প্রাণী উভয় জায়গাতেই পাওয়া যায়। এবার রাইবোজোমের কাজগুলো বলতেছি। বইয়ের 2 নম্বর লাইনের প্রথম কাজ লেখা আছে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে। তারপরের কাজ হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযুক্ত করে যার মাধ্যমে প্রোটিনটা তৈরি হবে মেইনলি। 3 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন উৎসেচক বা প্রোটিন তৈরির জন্য উৎসেচক বা এনজাইম সরবরাহ করে। প্রোটিন তৈরির জন্য উৎসেচক বা এনজাইম সরবরাহ করে। 4 নম্বর কাজ হচ্ছে এই উৎসেচক বা এনজাইম কোষের প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এই উৎসেচক বা এনজাইম কোষের প্রাণ রাসায়নিক বা কোষের ভিতরে যত বিক্রিয়া আছে তার গতি বাড়িয়ে দেয়। রাইবোজোম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি শেষ টপিকসে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। মাহাদি মুরসালিন কোশ্চেনগুলো সাইটোস্কেলেটন কি কোনো বস্তু আদান প্রদান করে? আমি কি বলেছি সাইটোস্কেলেটন কোনো বস্তু আদান প্রদান করে? বানায় কথা বলার তো বা চিন্তা করার তো কোনো প্রয়োজন নাই। মাহাদি মুরসালিন সাইটোস্কেলেটন কি কোনো বস্তু আদান প্রদান করে? এখন আমি যদি বলি সাইটোস্কেলেটন কি মাইটোকন্ড্রিয়া তৈরি করে, এরকম হাজার কোশ্চেন করা যায়, আজাইরা কোশ্চেন। যেটা বলেছি সেটা করে, বাকি কাজ করে না। আমি বলেছি একবারও যে সাইটোস্কেলেটন বিভিন্ন বস্তু আদান প্রদান করে, যেটা বলেছি সেটা করে, যেটা বলি নাই সেটা করে না। সাইটোস্কেলেটন কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোকে ধরে রেখেছে, কোষটাকে ভিতর থেকে আটকে রেখেছে, এটা বলেছি, এটা করে। আর কি করবে? আজাইরা কোশ্চেন। বলদের মতো আরেকটা কোশ্চেন করছে মাহাদি মুরসালিন যে পলিপেপটাইড চেইন কি দিয়ে তৈরি? আমি এখানে বললাম যে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয় পেপটাইড বন্ধন দ্বারা, পেপটাইড গুলোকে একত্রে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড চেইন কি দিয়ে তৈরি? এখানে দেখাই যাচ্ছে পলিপেপটাইড চেইনে কি আছে, অ্যামাইনো অ্যাসিড আছে আর বন্ধন আছে। আর ও কোশ্চেন করতেছে পেপটাইড বন্ধনটা কেমন আমাকে দেখান। পেপটাইড বন্ধন তোমাকে এই লেভেলে শেখানো হবে না। আজাইরা কোশ্চেন, দরকার নাই যেগুলো সেগুলো কোশ্চেন। বুঝার মতো কোনো কোশ্চেন থাকলে সেগুলো করতে পারো। তাসলিম রহমান রিদি কোশ্চেন করলো রাইবোজোম কিভাবে এনজাইম বানায়? রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্রোটিন গুলাই হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেই প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করে।
এবার মনোযোগ দিবেন, সেন্ট্রোজোম নিয়ে কথা বলতে চাই। সেন্ট্রোজোমের অবস্থানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, বইয়ের প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজোমের অবস্থানে প্রথমে লেখা আছে, অবস্থানের প্রথমে আমরা দেখতে পাচ্ছি, অবস্থানের প্রথমে আমরা জানি, আমরা সবাই জানি এটা যে সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে সেন্ট্রোজোম প্রাণী কোষের বৈশিষ্ট্য বা প্রাণী কোষে প্রধানত পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে মাঝে মধ্যে দেখা যেতে পারে, তবে দেখা না যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এখানে বলতে চাচ্ছি প্রাণী কোষে প্রধানত সেন্ট্রোজোম পাওয়া যায়, উদ্ভিদ কোষে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে মাঝে মধ্যে কদাচিৎ মানে মাঝে মধ্যে দেখা যেতে পারে, তবে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেন্ট্রোজোমের অবস্থানের মধ্যে প্রথমেই বললাম যে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, এটা প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ মানে মাঝে মধ্যে দেখা যায়, তবে দেখা বেশি না যাওয়ার সম্ভাবনাই, দেখা যাওয়ার সম্ভাবনা কম। এবার সংজ্ঞায় যাব। সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজোমের ভিতরে দুই ধরনের বস্তু, একটা হচ্ছে নলের মতো হচ্ছে অংশগুলোকে বলা হচ্ছে সেন্ট্রিওল, আর চারপাশের তরলকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। নলের মতো বস্তুকে বলা হচ্ছে সেন্ট্রিওল, আর চারপাশের তরলটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোস্ফিয়ার যোগ সেন্ট্রিওল ইজ ইকুয়াল টু সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমে দুইটা বস্তু রয়েছে, সেন্ট্রোস্ফিয়ার যোগ সেন্ট্রিওল ইজ ইকুয়াল টু সেন্ট্রোজোম। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। এবার সেন্ট্রিওলের সংজ্ঞাটা বলবো। সেন্ট্রিওল দুইটা প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে থাকে। সেন্ট্রিওল দুইটা প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে থাকে। সেন্ট্রিওল দুইটা প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে থাকে মানে নিউক্লিয়াসের কাছে এই অঙ্গাণুটা অবস্থান করে, যার পাশে হচ্ছে সেন্ট্রিওলটা আছে। তাহলে নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলের মতো দণ্ডের মতো, ফাঁপা মানে ভিতরে কিচ্ছু নাই, ফাঁপা মানে ভিতরে কিছু নাই, নলের মতো বা দণ্ডের মতো। সেন্ট্রিওলটা হচ্ছে ফাঁপা নলের মতো বা দণ্ডের মতো। সেন্ট্রিওলটা হচ্ছে ফাঁপা একটা নল বা দণ্ডের মতো, ফাঁপা একটা নল বা দণ্ডের মতো। সেন্ট্রিওলটা হচ্ছে এরকম ফাঁপা নল বা দণ্ডের মতো। সেন্ট্রিওলটা হচ্ছে ফাঁপা নল বা দণ্ডের মতো। তাহলে প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলের মতো বা দণ্ডের মতো পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাওয়া যায় তাকে সেন্ট্রিওল বলে। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলের মতো বা দণ্ডের মতো যে পর্দাবিহীন বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাওয়া যায় তাকে সেন্ট্রিওল বলে। তাহলে প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে তাকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল দেখা যাচ্ছে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারদিকে যে গাঢ় তরল থাকে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। এবার সেন্ট্রিওলের কাজটা বলবো, বই থেকে কাজটা বলবো, সবাই আমার সাথে একটু মিলিয়ে নাও। বইয়ের নিচের দিকে দেখো লেখা আছে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। সেন্ট্রোজোমে থাকা এই সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এই সেন্ট্রিওল দুইটা কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের দুই মেরুতে চলে যাবে। এই সেন্ট্রিওল দুইটা কোষ বিভাজনের সময় দুই মেরুতে চলে যাবে, নিউক্লিয়াসের দুই মেরুতে চলে যাবে এবং নিউক্লিয়াসের দুই প্রান্তে যে তারা অ্যাস্টার তন্তু বিচ্ছুরণ করবে, যে অ্যাস্টার তন্তুগুলো মিলিত হয়ে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি করে। তাহলে কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল দুইটা নিউক্লিয়াসের দুই প্রান্তে বা দুই মেরুতে যে অ্যাস্টার তন্তু বিচ্ছুরণ করে। তাহলে সেন্ট্রিওল দুইটা কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের দুই প্রান্তে বা দুই মেরুতে যে অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। তাহলে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার তন্তু বিচ্ছুরণ করে এবং অ্যাস্টার তন্তুগুলো মিলিত হয়ে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে। সেন্ট্রোজোম বিভিন্ন সময় ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে। আমাদের দেহের ভিতরে বিভিন্ন জায়গায় ফ্লাজেলা রয়েছে, যেমন আমাদের অন্ত্রে বা নাড়িভুঁড়িতে অসংখ্য ফ্লাজেলা রয়েছে যেটা খাদ্য পরিপাকে সাহায্য করে। আমাদের অন্ত্র বা নাড়িভুঁড়িতে অসংখ্য ফ্লাজেলা রয়েছে যেটা খাদ্য পরিপাকে সাহায্য করে। এই ফ্লাজেলাগুলো তৈরি করে দিচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম নিয়ে কথা বলছিলাম, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে সেন্ট্রোজোমের হচ্ছে অবস্থান বললাম, যে অবস্থান কোথায় থাকে, প্রধানত প্রাণী কোষে থাকে, প্রাণী কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে কদাচিৎ বা মাঝে মধ্যে দেখা যেতে পারে, তবে না যাওয়ার সম্ভাবনা বেশি। সংজ্ঞা কি? সেন্ট্রোজোমে দুইটা বস্তু রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে একত্রে বলে সেন্ট্রোজোম। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে, এবার সেন্ট্রিওলের সংজ্ঞা বলবো। সেন্ট্রিওলের সংজ্ঞা, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা
ফাঁপা নলের মতো বা দণ্ডের মতো যে অঙ্গাণু থাকে, ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলে সেন্ট্রিওল। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলের মতো বা দণ্ডের মতো ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে তাকে বলে সেন্ট্রিওল। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলাকার বা দণ্ডাকার যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে তাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল রয়েছে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল দুইটা যেহেতু নিউক্লিয়াসের কাছে থাকে তাহলে কাজ কি বলবো আমরা? কাজ হচ্ছে, কাজের এক নম্বর কাজ হচ্ছে সেন্ট্রিওল দুইটা নিউক্লিয়াসের দুই মেরুতে যে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে বা অ্যাস্টার রে বিচ্ছুরণ করে। দুই নম্বর কাজ, এই অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তুগুলো স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে। তিন নম্বর কাজ, বিভিন্ন সময় ফ্লাজেলা তৈরিতে সাহায্য করে, যে ফ্লাজেলাগুলো আমাদের বিভিন্ন কাজে আর সহায়তা করতে পারে, যেমন ফ্লাজেলাগুলো আমাদের অন্ত্রে থেকে পরিপাকে সাহায্য করতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো সেন্ট্রিওল নিয়ে, না থাকলে আমি ক্লাস শেষ করব। তাসনিম রহমান রিদি কোশ্চেন হলো ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে সুতার মতো কিছু বস্তু যা কোষের মধ্যে বিভিন্ন সময় খাদ্যের পরিপাকে সাহায্য করে বা কোষের মধ্যে বিভিন্ন খাদ্যগুলোকে মিশ্রিত করতে সাহায্য করে। ফ্লাজেলা হচ্ছে সুতার মতো বস্তু যেটা হচ্ছে খাদ্য পরিপাকের সময় খাদ্যগুলোকে মিশ্রিত করতে সাহায্য করে। জাহিনা উদ্দিন কোশ্চেন করলো উন্নত উদ্ভিদ কোষে সেন্ট্রিওল স্থাপন করলে ভালো খারাপ কি ফলাফল আসতে পারে? আগে স্থাপন করো, তারপর ভালো খারাপ ফলাফল বিবেচনা করো। স্থাপন করার আগে ভালো খারাপ রেজাল্ট কেউ জানবে না। স্থাপন বিজ্ঞানীরা এখনো করতে পারে নাই, তুমি স্থাপন করার চেষ্টা করো। অ্যাস্টার রে হচ্ছে মোসলে আহমেদ কোশ্চেন করলো অ্যাস্টার রে কি তন্তু নাকি রশ্মি? অ্যাস্টার রে এক ধরনের তন্তু, তন্তুগুলো নিঃসৃত হয় রশ্মির মতো, তাই হচ্ছে অ্যাস্টার। কারো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে ক্লাসটা শেষ করতে চাই। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই। আজকে আমরা ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম। রাইবোজোম, কোষ কঙ্কাল, রাইবোজোম আর হচ্ছে সেন্ট্রোজোম নিয়ে। কোষ কঙ্কাল, রাইবোজোম আর সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করছি। আর আগামী ক্লাসে আলোচনা করব নিউক্লিয়াস নিয়ে। সবাইকে নিউক্লিয়াস অংশটা একটু রিডিং দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বাড়ির কাজটা করবেন সবাই নিউক্লিয়াসটা রিডিং দিয়ে আসবেন আর বাড়ির কাজটা দয়া করে সবাই করবেন। আজকে ক্লাস তাহলে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।